হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো আল্লাহ। আচ্ছা, এখন আমরা স্টার্ট করি। জি। ওরাকল ডেটাবেস। ওরাকল ডেটাবেস হচ্ছে কালেকশন অফ ডেটা ট্রিটেড অ্যাজ এ ইউনিট। ডেটাবেসটা হচ্ছে কালেকশন অফ ডেটা, যেটা একটা ইউনিট হিসাবে প্রিজার্ভ করে রাখা হয় ওই ডেটাগুলোকে। আর এই ডেটাবেসের উদ্দেশ্যটা হচ্ছে ডেটা স্টোর রাখা এবং স্টোর ডেটা রিটিপ করা, রিটিপ করে দেখা রিপোর্ট হিসাবে। আরডিবিএমএস, আরডিবিএমএস এটা একটা সিস্টেম। এই সিস্টেম এই সিস্টেম কি করে? অনেক ডেটাকে ম্যানেজ করে মাল্টি ইউজার এনভায়রনমেন্টে। আর এই মাল্টি ইউজার এনভায়রনমেন্টে মাল্টি ইউজার্স অ্যাট দ্য সেম টাইম সেম ডেটা নিয়ে কাজ করতে পারে। তার সাথে সাথে এই আরডিবিএমএস একটা কাজ করে, সেটা হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস সে প্রিভেন্ট করে। অথরাইজ পার্সনকেই সে কি করে? অ্যাক্সেস দেয়। কানেক্টিং টু এ সার্ভার, যেখানে ডেটাবেজ আছে সেটাকে আমরা সার্ভার হিসাবে ট্রিট করি। তো এই সার্ভারে একজন ক্লায়েন্ট তিনভাবে কানেক্ট নিতে পারে। এই কানেকশানের তিনটা স্টেট থেকে ডেটাবেস সার্ভারেরও তিনটে স্টেট হিসাবে আমরা ধরে নিতে পারি। নাম্বার ওয়ান, ডেটাবেসে ক্লায়েন্ট কানেকশন নেওয়ার জন্য ফার্স্ট যে ওয়ে সেটা হচ্ছে, যদি আপনি যেই সার্ভারে যেই পিসিতে ডেটাবেসটা আছে সেই পিসি থেকে কানেকশন নিতে যান, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন টুল ইউজ করে ডেটাবেসে কানেকশন নেবেন। নাম্বার টু সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার এনভায়রনমেন্ট। ডেটাবেস থাকবে একটা পিসিতে, ক্লায়েন্ট অন্য লোকেশন থেকে অন্য পিসি থেকে ডেটাবেসে কানেকশন নেবে। ক্লায়েন্ট এবং ডেটাবেসের মধ্যে নেটওয়ার্কিং করা থাকবে। ক্লায়েন্ট পিসি থেকে অ্যাপ্লিকেশন টুল স্টার্ট করে সে নেটওয়ার্কের মাধ্যমে ডেটাবেস সার্ভারে কানেকশন নেবে। থার্ড হচ্ছে, ডেটাবেসটা থাকবে এক জায়গায়, ক্লায়েন্ট অন্য জায়গা থেকে রিমোটলি কানেকশন নেবে ওভার ইন্টারনেট। ক্লায়েন্ট ব্রাউজারের মাধ্যমে সার্ভারে কানেকশন নেবে, মানে কানেকশনের যে টুলস হিসাবে ব্রাউজারকে সে ইউজ করবে। ওরাকল, আচ্ছা, মিডল টায়ারটা কি যেন? মিডল টায়ারটা মানে কি, মানে মিডল টায়ারটা কি যেন এই মিডল টায়ারটা হচ্ছে কানেক্টিং প্রসেস, মানে যেই মানে মেকানিজম এটা নেটওয়ার্ক বলা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক সাইড এটা। নেটওয়ার্ক সাইটটা যেই মেকানিজমটা ক্লায়েন্ট এবং সার্ভারকে কানেক্ট করিয়ে দেয়, কানেক্ট করায়, সেই মেকানিজমটাই হচ্ছে মিডল টায়ারে হয়, সেটাই হচ্ছে মিডল টায়ার। কারণ এখানে তো তিনটা স্তর, একটা হচ্ছে সার্ভার, আর একটা তো হচ্ছে আরেক সাইডে যেটা আছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট এবং সার্ভারকে কানেক্ট করার জন্য যে মেকানিজমটা কাজ করে, সেই মেকানিজমটা, সেই স্তরটাই হচ্ছে মিডল টায়ার। ওরাকল ডেটাবেস সার্ভার আর্কিটেকচার, যেই পিসিতে যে সার্ভারে ডেটাবেসটাই ইনস্টল দেওয়া হয়, সেই ডেটাবেস সার্ভারের আর্কিটেকচার। ডেটাবেস আর্কিটেকচারের প্রধানত দুটা ভাগ, একটা হচ্ছে ইনস্ট্যান্স, আরেকটা হচ্ছে ডেটাবেস। ইনস্ট্যান্সটা হচ্ছে মেমোরি রিজিয়ন, আর ডেটাবেসটা তো হচ্ছে স্টোরেজ
এরিয়া, যেখানে ডেটা স্টোর থাকবে পার্মানেন্টলি। এই ইনস্ট্যান্সটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ইনস্ট্যান্সের একটা পার্ট হচ্ছে মেমোরি স্ট্রাকচার, যেটাকে আমরা সিস্টেম গ্লোবাল এরিয়া বলি, আর আরেকটা হচ্ছে প্রসেস স্ট্রাকচার। এই ইনস্ট্যান্সের আবার দুটো পার্ট আছে, যেটা নিয়ে আপনি একটু আগে বলেছিলেন আপনার একটু খটকা হয়েছে। মানে এই যে মেমোরি স্ট্রাকচারটা, যে ইনস্ট্যান্সের একটা পার্ট মেমোরি স্ট্রাকচারের আবার দুটো পার্ট, একটা হচ্ছে এসজিএ আর একটা হচ্ছে পিজিএ। ইনস্ট্যান্স কনফিগারেশন, আমাদের যে ডাটাবেজ, এই ডাটাবেজে মেকানিজমটা অ্যাক্টিভ করার জন্য যেটা ইউজ হয় ইনস্ট্যান্স, মেমোরি অ্যালোকেশনটা, এই ইনস্ট্যান্স কনফিগারেশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নন ক্লাস্টার সিস্টেম, একটা হচ্ছে ক্লাস্টার সিস্টেম। নন ক্লাস্টার সিস্টেমে প্রত্যেকটা ডাটাবেজের জন্য ইউনিক ইনস্ট্যান্স থাকে। একটা পিসিতে বা একটা সার্ভারে একাধিক ডাটাবেজ থাকতে পারে। যে কয়টা ডাটাবেজ থাকবে, প্রত্যেকটা ডাটাবেজের ইউনিক অ্যাসোসিয়েট ইনস্ট্যান্স থাকবে। আর অ্যানাদার সিস্টেম হচ্ছে ক্লাস্টার সিস্টেমস। এই ক্লাস্টার সিস্টেমসে ডাটাবেজটা হবে শেয়ারেবল। একটা ডাটাবেজের জন্য একাধিক ইনস্ট্যান্স থাকতে পারে। একাধিক ইনস্ট্যান্সের প্রয়োজনীয়তাটা হচ্ছে এই জন্য যে 24/7 টাইমস ডাটাবেসটাকে অ্যাভেলেবল রাখার জন্য একাধিক ইনস্ট্যান্স কনফিগার করে রাখা হয়। একটা ইনস্ট্যান্স যদি ডাউন হয়, অ্যানাদার ইনস্ট্যান্সের মাধ্যমে ক্লায়েন্ট যেন ডাটাবেস সার্ভারে কানেকশন নিতে পারে, কোনো ট্রাফিক যেন না হয়, কোনো ইন্টারাপ্ট যেন না হয়। কানেক্টিং টু দ্য ডাটাবেস ইনস্ট্যান্স, আমরা যে ক্লায়েন্ট হিসাবে একজন ক্লায়েন্ট হিসাবে ডাটাবেস সার্ভারে কানেকশান নেই, এই কানেকশানে দুটা কম্পিউটার জার্গনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কানেকশন, একটা হচ্ছে সেশন। একজন ইউজার যখন কানেকশন নিতে চায়, কানেকশন রিকোয়েস্টটা পাঠায়, এই কানেকশনটা এস্টাবলিশড হওয়ার জন্য ইনস্ট্যান্সে একটা সার্ভার প্রসেস জেনারেট করে, লিসেনার নেটওয়ার্ক হিসাবে কাজ করে। মানে হচ্ছে এই যে ইউজার এবং সার্ভার প্রসেসকে লিঙ্ক করে হচ্ছে লিসেনার। এই যে ইউজার প্রসেস এবং সার্ভার প্রসেসের লিঙ্কের নাম হচ্ছে কানেকশন। একজন ইউজার এই সার্ভারের সাথে, মানে ইউজার প্রসেস এবং সার্ভার প্রসেস যে সময় বা যতক্ষণ লিঙ্ক থাকে, ওই ডিউরেশনটা হচ্ছে সেশন। ডেটাবেস মেমোরি স্ট্রাকচার, মেমোরি স্ট্রাকচারের দুটো পার্ট একটু আগে আমি বলেছি আপনাকে। একটা হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া, আরেকটা হচ্ছে প্রোগ্রাম গ্লোবাল এরিয়া, যেটাকে অন্য নামে আমরা জানি সার্ভার প্রসেস। সার্ভার প্রসেসটাই হচ্ছে প্রোগ্রাম গ্লোবাল এরিয়া। Two basic memory structure are associated with an instance: system global area and program global area. System global area টা হচ্ছে গ্রুপ অফ মেমোরি স্ট্রাকচার, মানে এই এসজিএতে সিস্টেম গ্লোবাল এরিয়াতে অনেকগুলো কম্পোনেন্টস থাকে। এই কম্পোনেন্টসগুলো নিয়েই হচ্ছে সিস্টেম গ্লোবাল এরিয়া গঠিত। সিস্টেম গ্লোবাল এরিয়া ওরাকল ডেটাবেস ইনস্ট্যান্সের ডেটা এবং কন্ট্রোলিং ইনফরমেশনগুলো
কন্টেইন করে। এখানে এসজি এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কম্পোনেন্টগুলো লিস্ট দেয়া আছে। পিজিএ মেমোরি স্ট্রাকচারের আরেকটা পার্ট। এই পিজিএটা একটা মেমোরি রিজিয়ন, এটা কন্টেইন করে ডেটা অ্যান্ড কন্ট্রোল ইনফরমেশন ফর ইচ সার্ভার প্রসেস। এখানে আমি আপনাকে একটা পার্থক্য ধরিয়ে দিচ্ছি। পার্থক্য যেটা সেটা হচ্ছে, দেখেন, SGA components that contain data and control information for one Oracle database instance। তাহলে আমরা এখানে বুঝলাম SGA কন্টেইন করে ইনস্ট্যান্সের ডেটা এবং কন্ট্রোল ইনফরমেশন। PGA কন্টেইন করে ডাটা এন্ড কন্ট্রোল ইনফরমেশন। PGA কন্টেইন করে সার্ভারের প্রত্যেকটা সার্ভার প্রসেসের ডেটা এবং কন্ট্রোল ইনফরমেশন। ও একটা ইনস্ট্যান্সের একটা ডাটাবেস। হ্যাঁ, আমি এটা এর আগেও বলেছিলাম এইভাবেই আপনাকে। মানে এখানে আমি আরেকবার পার্থক্যটা ধরে দিচ্ছি। SGA কন্টেইন করে ইনস্ট্যান্সের ডেটা এবং কন্ট্রোল ইনফরমেশন, আর PGA কন্টেইন করে প্রত্যেকটা সার্ভারের ডেটা এবং কন্ট্রোল ইনফরমেশন। এখানে ইস সার্ভার কেন বলা হয়েছে? ইস সার্ভার বলা হয়েছে আপনার যে কয়টা ইউজার কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, সেই কয়টা ইউজার প্রসেস জেনারেট করবে, প্রত্যেকটা ইউজার রিকোয়েস্টের জন্য ইন্ডিভিজুয়াল সার্ভার প্রসেস জেনারেট করবে। বিষয়টা কি আপনার কাছে ক্লিয়ার? হ্যাঁ, ইউজার প্রসেসের জন্য যে একটা সিস্টেম দেওয়ার সেটা হলো সে সার্ভার থেকেই নিবে, সার্ভারতে প্রতিটা ইন্ডিভিজুয়াল ভাবে সে ওই ইয়াটাই নিবে। মানে হচ্ছে আমার তো একটা ডেটাবেস, এটা আমার মাল্টি ইউজার এনভায়রনমেন্ট, থাউজেন্ড অফ ইউজার এই ডেটাবেসে কানেকশন নিবে। ইন্ডিভিজুয়াল ইউজারের জন্য ইউজার প্রসেস জেনারেট করবে। ওই ইন্ডিভিজুয়াল ইউজার প্রসেস ইউজার রিকোয়েস্ট যখন ইনস্ট্যান্সে যাবে, সেখানে প্রত্যেক ইউজারের জন্য আলাদা আলাদা সার্ভার প্রসেস জেনারেট করবে। আর সেখানে লিসেনার কি করবে? ইউজার এবং ইউজার প্রসেসের মধ্যে লিঙ্ক করবে। যেহেতু থাউজেন্ড অফ ইউজার প্রসেসও থাউজেন্ড, ওই থাউজেন্ড ইউজারের জন্য সেপারেট থাউজেন্ড সার্ভার প্রসেস। দ্যাট মিনস প্রত্যেকের জন্য আলাদা আলাদা সার্ভার প্রসেস, রাইট? যতজন ইউজার থাকবে ততটাই আপনার সার্ভার প্রসেস তৈরি করবে। হ্যাঁ, যতজন ইউজার ততটা ইউজার প্রসেস, যতটা ইউজার ততটা ইউজারের জন্য ততটা সার্ভার প্রসেস। কারণ হচ্ছে ওই সার্ভার প্রসেস হয়েই সে ডেটাবেসের সার্ভারের সাথে ডেটার সাথে ইন্টারাক্ট করবে। টোটাল এসকিউএল এরিয়াটা থাকে হচ্ছে, মানে এসকিউএল যে ইন্টারাকশন সেটা কিন্তু ওই সার্ভার প্রসেস হয়ে হয়। এই কারণে একজন আরেকজনের সাথে যেন কনফ্লিক্ট না হয়, ট্রাফিক না যেন হয়, এই জন্য আলাদা আলাদা সার্ভার প্রসেস। ক্লিয়ার? এখানে যে এই পিজিএটা দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্ট্যাক স্পেস আর একটা হচ্ছে ইউজার গ্লোবাল এরিয়া। এই ইউজার গ্লোবাল এরিয়াতেও কিন্তু আলাদা আরও কিছু কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলো অ্যাকচুয়ালি এসকিউএল এরিয়া নামে পরিচিত। এখানে এসজি এর যে কম্পোনেন্টগুলো, এসজি এর একটা কম্পোনেন্ট হচ্ছে শেয়ার্ড পুল। এখানে আরও কিছু কম্পোনেন্ট আছে, যদি এটাকে আমরা ম্যাগনিফাই করে দেখি, লাইব্রেরি ক্যাশ আছে, লাইব্রেরি ক্যাশে শেয়ার্ড এসকিউএল এরিয়া আছে, যেখানে এসকিউএল স্টেটমেন্টগুলো ট্রি আকারে পার্স হয়ে থাকে, তারপরে ডেটা ডিকশনারি আছে, ফিক্সড এরিয়া আছে, এটসেট্রা। ডেটাবেস বাফার ক্যাশে, এই ডেটাবেস বাফার ক্যাশে এটাও একটা এসজি এর পার্ট। এখানে সাধারণত
আপনার যেই ডেটাগুলো ডেটা ফাইল থেকে মেমোরিতে এসছে সেগুলো ব্লক আকারে ডেটাবেস বাফার ক্যাশেতে থাকে। এগুলো অল ইউজারের মধ্যে শেয়ার হয়। এই ব্লকগুলো যত ইউজার কানেক্ট হবে সব ইউজারের মধ্যে এই ডেটাবেস বাফার থেকে শেয়ার হবে। কারণ হচ্ছে তাহলে তো আমরা এই বলতেছি, আমরা যে বলি যে ইউজার মানে এই ডাটাগুলো দিচ্ছে বা ইয়ে করছে, আসলে তো ইউজার ডাটা নিয়ে যে কাজটা করে তার মানে সে ব্লক নিয়ে কাজ করে। এটা এটা সে ডেটা নিয়ে কাজ করে, তার ডেটা ঠিক আছে, সে যেইভাবে তার রো বা কলাম আকারে দেখছে, ওকে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আপনাকে একটু হিন্টস দেই, তাহলে এখানে আসলে এই কোশ্চেনটার অ্যান্সারটা পেয়ে যাবেন। ডেটাবেসে ডেটাগুলো থাকে, একটা থাকে ডেটা হেডার, মানে ডেটা একটা ব্লকে ডেটা থাকে, তো ওই ব্লকে উপরের অংশটা হচ্ছে হেডার, নিচে হচ্ছে র ডেটা থাকে, নিচে র ডাটা থাকে। ওই হেডার অনুযায়ী সে ডেটাগুলোকে রিটিভ করে। আমরা যেরকম রো কলামে রাখি সে সেইভাবে রাখে না। তো এখানে সে ডেটাগুলো ঠিক ওইভাবেই ওই যে ব্লক হিসাবেই ডেটাবেস থেকে তুলে এনে বাফারে রাখে, বাফার থেকে ইউজারকে শেয়ার করে। ইউজার কিন্তু আবার ওই সেই রো কলাম আকারেই পায়। ও, তাহলে প্রথমে সে যে ব্লক থেকে আসতেছে সে ডেটা ফাইল থেকে বাফারে বাফারে আসতেছে, বাফারে ব্লক আকারে থাকছে, আর ওই টুলসে ইউজার যে রিপোর্ট এনভায়রনমেন্ট ইউজ করছে সেই এনভায়রনমেন্টে সে রো কলাম হিসাবেই দেখছে। বুঝতে পারছেন ইস্যুটা? তাইলে তো আর না, এখানে একটা জিনিস কি বুঝার আছে, সেখানে এই যে ব্লকে থাকতেছে, ডাটাবেসের ব্লকে থাকতেছে, সে ব্লক থেকে আসতেছে বাফারে। না, ব্লক আকারেই থাকছে বাফারে, ডেটা ফাইল থেকে বাফারে আসছে। হ্যাঁ, ব্লক থেকে তো বাফারে আসতেছে। ব্লক থেকে বাফারে না, ডেটা ফাইল থেকে বাফারে, বাফারে থাকে ব্লক আকারে। ডাটা ফাইল থেকে বাফারে আসতেছে। হ্যাঁ, বাফারেই ব্লক আকারে থাকে। আর সেই ব্লকটাই আমরা আমাদের অ্যাপ্লিকেশন টুলে কলাম রো আকারে দেখি। কলাম, আচ্ছা, ব্লকটা থাকতেছে মানে বাফারের ভিতরে ব্লক আকারে থাকতেছে। আর ওইখান থেকে হইলো যে মানে ইউজারকে সে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ইউজারকে রিপ্রেজেন্ট করছে। এই জন্যই বলা হচ্ছে যে ইজ শেয়ার্ড বাই অল কনকারেন্ট ইউজার্স, মানে হ্যাঁ যতজন সেম টাইমে যতজন কানেক্টেড থাকবে ওখান থেকেই শেয়ার করবে। ওই এখানে আরেকটা কথা আমি বলে নিতে পারি, সেটা হচ্ছে ধরেন সেম ইউজারের সেম যদি স্টেটমেন্ট, এর আগের ক্লাস আমি বলেছি, ধরেন সেম স্টেটমেন্টে যদি রিকোয়েস্ট পাঠায়, সেম স্টেটমেন্ট রিকোয়েস্ট পাঠাইলে তখন ওই রিকোয়েস্টটা সার্ভার প্রসেসর ডেটা ফাইল থেকে তাকে ওই ডেটা দিবে না যদি বাফারে থাকে, তখন বাফার থেকে সে প্রেজেন্ট করবে। না, মনে করেন এইচআর, হ্যাঁ পাসওয়ার্ড এইচআর, তাহলে সে যদি দুইটা কানেকশন নেয় দুইটা, তাকে কি ডাটাটা রিপ্রেজেন্ট করবে না? সে যদি একবার কানেকশন নেয় তখন তাকে এটা প্রেজেন্ট করবে। দুইবার নিলে কি সমস্যা হবে আর একবার নিলে কানেকশনটা কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আপনি কানেকশন, আমিও এইচআরে কানেকশন নিলাম, আপনিও কানেকশন নিলেন, আপনিও রিকোয়েস্ট পাঠাইলেন, আপনি প্রথম রিকোয়েস্টটা আপনি পাঠাইছেন সিলেক্ট অল ফ্রম এমপ্লয়িজ, সে কি করছে, প্রথম যেহেতু রিকোয়েস্ট, সে ডেটা ফাইল থেকে ডেটাটা বাফারে তুলে এনে রেখেছে, বাফার থেকে আপনাকে প্রেজেন্ট করেছে। সেকেন্ডবার আমি এইচআরে কানেকশন নিয়েই আমি সেম রিকোয়েস্টটা পাঠাইলাম, সেম রিকোয়েস্টটা পাঠানোর পরে সে কি করছে, রিকোয়েস্টটা পার্স করেছে, রিকোয়েস্টটা পার্স করে দেখেছে যে আমার এই ডেটাতে অ্যাক্সেস প্রিভিলেজ আছে কিনা। আপনার ক্ষেত্রেও সেটা সে দেখবে অ্যাক্সেস প্রিভিলেজ আছে কিনা, দেখবে অ্যাক্সেস প্রিভিলেজ আছে কিনা সে দেখেছে। যখন দেখেছে হ্যাঁ ইয়েস অথরাইজড পারসন রিকোয়েস্ট পাঠিয়েছে, তখন এই ডেটার জন্য সে এই ডেটার জন্য আর ডেটা ফাইলে যাবে না, বাফার থেকে আমাকে ডেটাটা সে প্রেজেন্ট করবে। তাইলে প্রথমে সে আমি 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 অ্যাজ এ সিঙ্গেল ইউজার, তো আমি এইচআর তো এইচআরে আমি গেলাম, তাহলে সে আমি প্রথমত হিট করতেছি বাফারে সে কি করবে, বাফার থেকে ওইটা ডাটাবেস ফাইল থেকে সে আবার ব্লকটা থেকে সে ইয়ে করবে, কানেকশন নেবে। হ্যাঁ, কারণ হচ্ছে হ্যাঁ এখানে এই যে এই ইস্যুটা দেখেন, এখানে আমরা অ্যাকচুয়ালি আপনি কি একজন ইউজার, আপনি হচ্ছেন একজন
ইউজার যখন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? সার্ভার প্রসেসে। সার্ভারে সার্ভার সার্ভার প্রসেস, প্রসেস হ্যাঁ। সার্ভার প্রসেসটা কিসের পার্ট? ইনস্ট্যান্সের একটা পার্ট। সার্ভার প্রসেসটা হচ্ছে ইনস্ট্যান্সের একটা পার্ট। ইনস্ট্যান্সের একটা পার্ট। তার মানে ইউজার, আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন ইনস্ট্যান্সে, ডেটা কোথায় আছে? ডেটাটা আছে ডেটাবেজে। ডেটা আছে ডেটাবেজে, ডাটাবেস। হ্যাঁ। ইনস্ট্যান্সের কোনো একটা কম্পোনেন্ট ডেটাবেস থেকে ডেটাটা ইনস্ট্যান্সে এনে রাখে, আপনি ইউজার হিসাবে ওই ডেটাটা ইউজার সার্ভার প্রসেস হয়ে ইউজার প্রসেস হয়ে তারপরে পান। ক্লিয়ার? রিডিউলগ বাপার, every changes hold in this area, মানে আপনার ডিএমএল বা ডিডিএমএল এর মাধ্যমে যত আপনি চেঞ্জ করবেন, সব চেঞ্জগুলো ডেটাবেজে যতই চেঞ্জ করেন, সব চেঞ্জগুলো কোথায় থাকবে? এখানে থাকবে। তার মানে এটা হলো যে আমি যখন এইচআর একটা টেবিলে গেলাম, ওইখানে টেবিলে মনে করেন এইচআর টেবিলের যদি মানে নামটা লিখলাম বা আইডিটা দিলাম, তাহলে এটা এটা প্রথমে যাচ্ছে রিডুলগ বাফার। হ্যাঁ, যাই লিখলেন আপনার সেটা রিডুতে থাকবেই, সেটা রিডুতে থাকবে। আপনি এটা সেভ করেন আর নাই করেন, আপনি যাই চেঞ্জ করবেন সেটা রিডুতে থাকবে। ক্লিয়ার? তাহলে সে রিডুলগ বাফারে সে এটাকে রাখতেছে। হ্যাঁ, এটা রাখতেছে। এটা কিন্তু আপনি সেভ না করলেও সে পার্মানেন্ট করে রাখবে। কিভাবে? এভরি 3 সেকেন্ড অর রিডিউলগ বাফার যদি 1/3 ফিল আপ হয়ে যায়, সে কি করবে? রিডিউলগ ফাইলে এই রিডিউলগ রাইটার সে লিখে ফেলবে, মানে পার্মানেন্ট করে ফেলবে। এই রিডিউলগ ফাইলটা, এটা সামনে আসবে। রিডিউলগ ওই ফাইলটা থাকে হচ্ছে হার্ড ডিস্কে, মানে আপনি সেভ করেন আর না করেন ডাটাবেজে কিন্তু সে এটা প্রিজার্ভ করে ফেলবে। এই জন্যে আমরা ওরাকল শিখি, ওরাকলকে সবাই প্রায়োরিটি দেয়। ওরাকল ডেটাবেজ হচ্ছে 0% ডেটা লস্ট পসিবিলিটি, বিকজ অফ সে এভরি 3 সেকেন্ডেই ডেটা অটোমেটিক্যালি হোল্ড করে, মানে প্রিজার্ভ করে, অটোমেটিক প্রিজার্ভেশন প্রসেস আছে এভরি আফটার 3 সেকেন্ড। বুঝতে পারছেন? এই জন্য ওরাকলকে সবাই, ওরাকলের সিকিউরিটিটা হচ্ছে মাল্টি লেভেল সিকিউরিটি। কারণ কেউ যদি কোনো একটা অ্যাপ্লিকেশন, আমি মনে করেন যদি এই যে বললেন সে মানে সে নিয়ে নিতেছে, রেকর্ডগুলো নিয়ে নিতেছে, আমি মনে করেন জাস্ট এটা টাইপ করে দিলাম যে তার নামটা এটা, আইডিটা এটা জাস্ট লিখলাম, কিন্তু আমি তো সেভ করলাম না। সেভ না করলে সে যাবে কিভাবে? সেভ না করলেও এই রিডিউলগের কাজ হচ্ছে রিডিউলগ বাফার, সে সেটাকে, আপনি তো যাই লিখছেন সেটা তো ডেটাবেজ হিট হয়েছে না, সেভ করলে পার্মানেন্ট হবে। কিন্তু আপনি পার্মানেন্ট করেন নাই, বাফারে যখন গিয়েছে, বাফারে সে চলে গেছে, প্রতি 3 সেকেন্ড পরে এখানে একটা মেকানিজম, মানে একটা প্রসেস, ওই যে কিছু বলছি না যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে প্রসেস আপনি ইনস্ট্যান্স স্টার্ট করার সাথে সাথে মেমোরি অ্যালোকেশনের সাথে সাথে সে প্রসেসগুলোকে এস্টাবলিশ করে দেয়। আপনি কোন কাজ না কোন কাজ করবেন সেটা তো সে জানে না, এই জন্য সে কী করে? প্রত্যেকটা প্রসেসকে এস্টাবলিশ, মানে অ্যাক্টিভ করে দেয়। আপনি কিছু লিখলেই এখানে একটা প্রসেসের নাম হচ্ছে এই রিডিউলগ। ওই রিডিউলগ সে কী করবে? ওই বাফারের ডেটাটা প্রতি 3 সেকেন্ড পর পর সে তার ফাইলে লিখে ফেলবে, যে ফাইলটা হার্ড ডিস্কে থাকে, মানে সে তার মতো করে সেভ করে ফেলবে। আর আপনি যেটা চাইবেন, একটা কাজ করতেছে সে, মানে এটা মানে একটা ক্রিয়েটিভ কাজ করতেছে সে নিজে নিজে। হ্যাঁ, নিজেই করে ফেলতেছে। আপনি যেটা সেভ করবেন, আপনি যেটা ডাটাবেজে রাখতে চাইবেন সেটা সে ডাটা ফাইলে রাখবে, যেটা রাখতে চাইবেন না সে ডাটা ফাইলে রাখবে না। বাট আপনি যাই করবেন সবই সে রিডিউলগ ফাইলে রাখবে। ক্লিয়ার? তো সে নিজে নিজে একটা স্মার্ট। হ্যাঁ, মানে এই জন্যই তো ওরাকল স্মার্ট ডাটাবেজ সিস্টেম। আমি তো বললামই যে আপনি ওরাকল কেন শিখছেন। এটা এই এনভায়রনমেন্টে ডেটা লস্ট 0%, এটার সিকিউরিটি মাল্টি লেভেল সিকিউরিটি প্রসেস।
মানে কেউ চাইলেই অ্যাক্সেস নিতে পারে না। একজন ইউজার শুধু কানেকশন নিলেই সে কী করতে পারে না, কোনো ডেটা দেখতে পারে না। তার ওই 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 ডেটাতে পারমিশন থাকতে হবে, তার দেখার পারমিশন থাকতে হবে, তার ধরেন মডিফাই করার পারমিশন থাকতে হবে, তার ডেটা রিমুভ করার পারমিশন থাকতে হবে। মানে আলাদা 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 স্তরে তার অথরাইজেশন থাকতে হবে, তাহলেই সে একটা ডেটা ডেস্ট্রয় করতে পারবে। লার্জ পুল, লার্জ পুলটা হচ্ছে এটাও একটা এসি কম্পোনেন্ট। এটা সাধারণত ইউজ হয় ওরাকল ডেটাবেস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর অপারেশনের জন্য। লাস্ট পুল, হ্যাঁ, এখানে আমি আপনাকে ব্যাকআপ এবং রিস্টোরটা কি জিনিস একটু শর্টলি বলে নেই। ব্যাকআপটা হচ্ছে আমি আমার ডেটাবেজে যে ডেটাগুলো আছে সেগুলোর ডেটাবেজের একটা কপি তৈরি করে রাখলাম। এই কপিটা তৈরি করে আমি আবার ডেটাবেস থেকে আলাদা করেও রাখতে পারি, এটা হচ্ছে ব্যাকআপ। কোনো কারণে যদি আমার ডেটাবেস ক্র্যাক করে, ডেস্ট্রয় হয়, তাহলে আমি ওই যে ব্যাকআপ রেখেছি না, ওই ব্যাকআপ থেকে আবার ওই ডাটাটা রিস্টোর করে নিতে পারবো। আমি নতুন করে কি করলাম, ধরেন আমি বহুদিন ধরে এই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে রেখেছি আমার পিসিতে, এখানে কাজ করছি, আমি প্রতিদিন শিডিউল ব্যাকআপ নিচ্ছি, প্রতিদিন শিডিউল ব্যাকআপ নিচ্ছি, ব্যাকআপ ফাইল আমার কাছে আছে। এখন কোনো কারণে কি হলো যে আমার ডেটাবেসটা আর কাজ করছে না, এখন বিপদের কারণ হয়ে দাঁড়াইলো না? ওরাকলে কোনো বিপদ নাই। কেন? কারণ আপনার তো ডেটা ব্যাকআপ আছে। আপনার কি আছে? ডেটা ব্যাকআপ আছে। আপনি অনলাইন থেকে একটা সফটওয়্যার নামান, ইনস্টল দেন, ব্যাকআপটা রিস্টোর করেন, আপনি এতদিন যত কাজ করেছেন, যত ডেটা নিয়ে কাজ করেছেন, সব ডেটা আগের মতো হয়ে যাবে। মনে হবে যে এই আজকের যে সফটওয়্যার ইনস্টল দিলেন সেটাও মনে হয় আপনার 5 বছর 10 বছর আগের ডেটাবেস। এই ব্যাকআপ এবং রিস্টোর অপারেশনের জন্য লার্জ পুলটা ব্যবহৃত হয়। লার্জ পুলে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। এরপরে আছে এখান দিয়ে একটু বাদ পড়ে গেছে কয়েকটা, যেগুলো নামগুলো বলে গেলেই হইতো আর কি। যেখানে বাদ পড়ছে ওই যে এনকে বাফার, কিপ বাফার, তাই না? কিপ বাফার, রিসাইকেল বাফার, এনকে বাফার, এগুলো বলেছি, এখন আর এগুলো নিয়ে কথা বলতে চাই না আর কি। আচ্ছা, যাই হোক, জাভা পুল, জাভা পুলে ওই সেশনের জাভা কোডগুলো থাকে। স্ট্রিমস পুল, এই স্ট্রিমস পুলের কাজ হচ্ছে ওরাকল স্ট্রিম প্রসেসের জন্য মেমোরি প্রোভাইড করা। স্ট্রিমস পুলের কাজ হচ্ছে আপনি যে ওরাকল স্ট্রিমস প্রসেস, এই প্রসেসের জন্য মেমোরি প্রোভাইড করা। আপনি কাজ করবেন যে আপনাকে মেমোরি প্রোভাইড করা হচ্ছে স্ট্রিম পুলের কাজ। পিজিএ, মেমোরির দুটা পার্ট আমরা বলে এসেছিলাম। মেমোরির কয়টা পার্ট বলে এসেছি? দুটা, একটা হচ্ছে এসজিএ আর একটা হচ্ছে পিজিএ। এই এসজিএ পিজিএ এর দুটা পার্ট, স্টেক স্পেস, ইউজার গ্লোবাল এরিয়া। ইউজার গ্লোবাল এরিয়াতে এখানে কার্সর স্টেট, ইউজার সেশন ডেটা, ইউজারের সেশনের আপনি যে কানেকশন হলেন একজন ইউজার, আপনার সেশনের যে ইনফরমেশন থাকবে না, কন্ট্রোলিং ইনফরমেশন, সেই ডেটাগুলো থাকবে। আর আরেকটা পার্ট হচ্ছে ওয়ার্কিং এরিয়া, এসকিউএল ওয়ার্কিং এরিয়া। আপনি যে যে কাজ করবেন, আপনি যে যে স্টেটমেন্টগুলো নিয়ে কাজ করবেন, সেগুলো সব থাকবে সার্ভার প্রসেসের মধ্যে। এখন আমরা প্রসেস স্ট্রাকচারে যাব। আমরা বলেছিলাম যে ইনস্ট্যান্সের দুটা পার্ট। ইনস্ট্যান্সের কয়টা পার্ট? দুটা, একটা হচ্ছে মেমোরি আর আরেকটা হচ্ছে প্রসেস। তো মেমোরি স্ট্রাকচার নিয়ে মোটামুটি আমি আপনাকে একটা ব্রিফ করেছি। এখন আমি প্রসেস স্ট্রাকচার নিয়ে কিছু কথা বলবো। প্রসেস স্ট্রাকচারে 3 ধরনের প্রসেস আছে: ইউজার প্রসেস, ডেটাবেস প্রসেস। এই ডেটাবেস প্রসেসে আবার 2 ধরনের প্রসেস আছে।
সার্ভার প্রসেস background. আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। আর আরেকটা হচ্ছে ডায়মন্ড বা অ্যাপ্লিকেশন প্রসেস। এই 3 ধরনের প্রসেস আছে। ইউজার প্রসেসটা কি জিনিস? is the application or tool that connects to the Oracle database. এই ইউজার প্রসেসের কাজ হচ্ছে কি, এটা একটা টুল বা এটা কানেকশন যেটা যে আপনাকে ডেটাবেজের সাথে কি করবে, Connection দিবে। কানেক্ট করায় দিবে, যে কানেক্ট করায় দিবে সেটা হচ্ছে ইউজার প্রসেস। মানে সার্ভার প্রসেসের সাথে যে লিঙ্ক করাবে সে হচ্ছে ইউজার প্রসেস। অবশ্য সার্ভার প্রসেস আর ইউজার প্রসেসের লিঙ্ক করাতে মাঝখানে আরেকটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং লিসেনার। আচ্ছা, যাই হোক, ডেটাবেস প্রসেস মানে নেটওয়ার্ক এটা এটা কাজ করবে ইউজার আর সার্ভার প্রসেসের মাঝখানে। হ্যাঁ, লিসেনারটা কাজ করবে আর কি। আর ডেটাবেস প্রসেস 2 ধরনের, একটা হচ্ছে সার্ভার প্রসেস। সার্ভার প্রসেসের কাজ হচ্ছে কানেক্টস টু দ্য ওরাকল ইনস্ট্যান্স and is started when a user established a session. এই সার্ভার প্রসেসটা স্টার্ট হয় কখন? যখন ইউজার একটা সেশন এস্টাবলিশ করে। ওই ইউজার রিকোয়েস্ট পাঠাইলে ইউজার প্রসেস জেনারেট করে, ইউজার প্রসেসের সাথে সাথে অ্যাসোসিয়েট সার্ভার প্রসেস জেনারেট করে। সার্ভার প্রসেসের ইউজার প্রসেস সার্ভার প্রসেসকে লিঙ্ক করাই হচ্ছে লিসেনার, আর সার্ভার প্রসেস ওই ইউজারকে ইনস্ট্যান্সের সাথে লিঙ্ক করা। বিষয়টা কি ক্লিয়ার? ইউজার রিকোয়েস্ট কে লিসেনার সার্ভার প্রসেসে নিয়ে যায়, সার্ভার প্রসেস ইউজারকে ইনস্ট্যান্সে নিয়ে যায়। ব্যাকগ্রাউন্ড প্রসেস ওই ওরাকল ইনস্ট্যান্স যখন স্টার্ট হয় তখন মেমোরি অ্যালোকেট হয়, মেমোরি অ্যালোকেশনের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে যেই প্রসেসগুলো প্রয়োজনীয় প্রসেসগুলো সে কী করে স্টার্ট করে নেয়, সেগুলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। ওই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোই বিভিন্ন কাজ করে আর কি। ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে আমরা কয়েকটা প্রসেস আজকে দেখব, ডিবি রাইটার, লগ রাইটার, চেক পয়েন্ট এটসেট্রা। প্রসেস আর্কিটেকচার এখানে একটু সুন্দর করে দেখাইছে। এই যে দেখেন, ইউজার প্রসেস আর সার্ভার প্রসেস, এই যে দুটো লিঙ্ক করলো, মাঝখানে লিঙ্ক হিসাবে কি কাজ করছে, নেটওয়ার্ক হিসাবে লিসেনার কাজ করেছে। তার মানে ইউজার রিকোয়েস্ট পাঠাইলে সার্ভার প্রসেস জেনারেট করে, সেটা ইনস্ট্যান্সে, আর লিসেনার ইনস্ট্যান্স থেকে সার্ভারের জন্য এগিয়ে আসে। তার মানে কি দাঁড়াইলো, ধরেন ডোনাল্ড ট্রাম্প আসছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার এয়ারপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে রিসিভ করার জন্য এগিয়ে গেল। তারপরে ডোনাল্ড ট্রাম্পকে এয়ারপোর্ট থেকে নিয়ে ধরেন প্রাইম মিনিস্টারের কার্যালয় আসবে। বিষয়টা কি এরকম না? ইউজার রিকোয়েস্ট পাঠাইলো ইনস্ট্যান্স থেকে, সার্ভার প্রসেস জেনারেট করলো, লিসেনার ইউজারের জন্য এগিয়ে আসলো, ইউজারের সাথে সার্ভার প্রসেসের সাথে লিঙ্ক করিয়ে দিল। আচ্ছা, এখন নন এএসএম ডেটাবেজে যে ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো থাকে, রিকোয়ার্ড কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকে, এগুলো হচ্ছে রিকোয়ার্ড, এগুলো থাকবেই। ম্যান্ডেটরি ব্যাকগ্রাউন্ড প্রসেস, ডেটাবেস রাইটার, চিকেপিটি, লগ রাইটার, এসমন, পিমন, রিকো মানে রিকভারার, প্রসেস মনিটর, এটা হচ্ছে ডেটাবেস রাইটার, চেক পয়েন্ট, লগ রাইটার, সিস্টেম মনিটর, প্রসেস মনিটর, আর হচ্ছে রিকভারার। অপশনাল কিছু প্রসেস আছে,
এগুলো আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন, আপনি অ্যাক্টিভ না করলে সেগুলো কাজ করবে না। এগুলো হচ্ছে অপশনাল প্রসেস। এগুলি আমরা কি ইচ্ছা করলে ইউজ করতে পারি, আবার কি মানে অ্যাক্টিভ ডিএক্টিভ এইভাবে জি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও আসবে কিছু কিছু প্রসেস, এই অপশনাল কিছু প্রসেস নিয়ে আমরা কাজ করব, যেমন আর্কাইভার নিয়ে আমরা কাজ করব, আর্কাইভারের কথাটাও আলোচনা করব আমি। গ্রিড ইনফ্রাস্ট্রাকচার প্রসেসে এএসএম অ্যান্ড ওরাকল রিস্টার্ট প্রসেসে আরও কিছু প্রসেস থাকে আর কি। আচ্ছা, এখন আসেন সার্ভার প্রসেস। সার্ভার প্রসেসটা কি জিনিস? মেইন প্রসেসগুলো হচ্ছে সার্ভার প্রসেস আর ডেটাবেস প্রসেস আর কি, ব্যাকগ্রাউন্ড প্রসেস যেটা। তো মেইন যে ডেটাবেসের টু টাইপস অফ প্রসেস, সেটার মধ্যে সার্ভার প্রসেসকে নিয়ে আমরা ফার্স্ট কথা বলি। ওরাকল ডেটাবেস ক্রিয়েট সার্ভার প্রসেস টু, সার্ভার প্রসেসটা কেন ক্রিয়েট করে সে? টু হ্যান্ডেল দ্য রিকোয়েস্ট অফ দ্য ইউজার প্রসেস কানেক্ট টু দ্য ইনস্ট্যান্স। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে এখন? সার্ভার প্রসেসের অ্যাকচুয়াল কাজ এই সার্ভার প্রসেস ওরাকল ডেটাবেস ক্রিয়েটস এ সার্ভার প্রসেস। ওরাকল ডেটাবেস সার্ভার প্রসেসটাকে ক্রিয়েট করে ইউজার যে রিকোয়েস্ট পাঠিয়েছে এই রিকোয়েস্টটা কন্ট্রোল করার জন্য। একটু আগে আমি আপনাকে বলেছিলাম মানে তাকে মানে ওই যে এই যে এর পর্যন্ত মানে প্রসেসটা করতে ইউজারের যে রিকোয়েস্টটা সে ইনস্ট্যান্স পর্যন্ত নিয়ে যাবে, এটা হলো হ্যাঁ, ইনস্ট্যান্স পর্যন্ত নিয়ে যাবে এবং ইউজার যতক্ষণ ইনস্ট্যান্সের সাথে কানেক্ট থাকবে ওই ডিউরেশনে সে যত কাজ করবে টোটাল মেকানিজমটা হ্যান্ডেল করার জন্যই এই সার্ভার প্রসেসটা ইউজ হবে। তাইলে হইতেছে কি মানে ইউজার একটা প্রসেস করবে আর সেটা ডাটাবেস সার্ভারে এটা ক্রিয়েট করবে এবং সেটাকে ইনস্ট্যান্স পর্যন্ত মানে কানেক্টিভিটিটা ইয়ে করে দিবে, সম্পূর্ণ করবে। কানেক্টিভিটি সম্পন্ন করবে এবং তার সব কাজগুলোই সম্পন্ন করবে। এই যে এখানে নিচে আসেন, দ্য ইউজার প্রসেস রিপ্রেজেন্ট অ্যাপ্লিকেশন অর টুলস কানেক্ট টু দ্য ওরাকল ডেটাবেস সার্ভার প্রসেস ক্রিয়েটস অন বিহাফ অফ ইচ ইউজার অ্যাপ্লিকেশন। সার্ভার প্রসেস ক্রিয়েট হয় কার এগেনিস্টে, কার পক্ষে? ইউজার অ্যাপ্লিকেশন পক্ষে। ক্যান পারফর্ম ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং, সে কী করবে? পার্টস এসকিউএল স্টেটমেন্ট ইস্যু থ্রু দ্য অ্যাপ্লিকেশন। আপনি যে এসকিউএল স্টেটমেন্টগুলো চালাবেন সেগুলো সে পার্টস করবে। রিড নেসেসারি ডেটা ব্লক, আপনি কোনো ডেটা ব্লক দেখতে চাইলে ডেটা ফাইল থেকে ডিস্ক থেকে ইনটু দ্য ডিস্ক থেকে আপনাকে দেখাবে, মাঝখানে কাজ করবে কে? শেয়ার্ড ডেটাবেস বাফার। রিটার্ন রেজাল্টও সে রিটার্ন করবে। মানে সব কিছু এই যে মানে আপনি যতক্ষণ ডেটাবেসে কানেকশন থাকবেন একজন ইউজার হিসাবে আপনার যত রিকোয়েস্ট আছে সব রিকোয়েস্টই হ্যান্ডেল করবে সার্ভার প্রসেস। আপনার জন্য যেই সার্ভার প্রসেস জেনারেট করেছে সে, ক্রিয়েট করেছে সে। এই জন্য আমরা বলেছি আর কি, প্রত্যেক সার্ভারের জন্য প্রত্যেক ইউজারের জন্য ইন্ডিভিজুয়াল সার্ভার প্রসেস। ক্লিয়ার এখন বিষয়টা? শুধু যে সেই ইনস্ট্যান্সের সাথে কানেকশন নিয়ে দিল তা না, কানেকশন নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আপনি কানেক্টেড থাকবেন যত কাজ করবেন সব কিছু সে ডিল করবে। মানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসলো, এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে একজন ধরেন ট্রান্সলেটর, ধরেন আমাদের প্রাইম মিনিস্টার, সাপোজ, এখানে আমি ছোট করছি না, মানে সাপোজ ধরেন উনি ইংলিশ জানে না, তো এখন মাঝখানে ট্রান্সলেটর লাগবে না? যতক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে থাকবে ওই ট্রান্সলেটর মানে ওই সার্ভার প্রসেস ততক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে থেকে সকল কার্যক্রম সম্পন্ন করবে, লাইক সার্ভার প্রসেস। এবার বুঝতে পারছেন বিষয়টা? ব্যাকগ্রাউন্ড প্রসেস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড প্রসেসের কাজটা কি? পারফরমেন্সটাকে ম্যাক্সিমাইজ করা, ডেটাবেসের পারফরমেন্সকে ম্যাক্সিমাইজ করা, ইউজারদেরকে অ্যাকোমোডেট করা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেসের কাজ। এই জন্য এখানে বলছে টু ম্যাক্সিমাইজ পারফরমেন্স অ্যান্ড অ্যাকোমোডেট মেনি ইউজার্স।
A multi-process Oracle database system uses some additional Oracle database process called background process. এই প্রসেসগুলোকেই Oracle database এ background process বলে। An Oracle database instance can have many background process. এখানে লিস্টের কথা বলেছে আর কি। The background process commonly seen in non-RAC, non-cluster যেটা, non-ASM, that means file system. File system-এ এই প্রসেসগুলো থাকে। এখন আপনার ডেটাবেজে কি কি প্রসেস আছে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। দেখি আমার ডেটাবেজে কি কি প্রসেস আছে। আমার তো এখনো 11G দেওয়া হয় নাই, 12C-তেই দেখি এখানে কি কি প্রসেস আছে। প্রসেসগুলো আমরা দেখতে পারবো সি দ্য বি $, বিজে প্রসেস ভিউ থেকে। এখান থেকে আপনি প্রসেসগুলো আপনার ডেটাবেজে কি কি প্রসেস অ্যাক্টিভেট আছে। আচ্ছা, এই ফাইলটা কেন? এটা তো ডাটাবেসের ফাইল, তাই না? কোনটা? এই যে বিজি প্রসেসেস, এটা হচ্ছে ডেটাবেজের একটা ভিউ, মানে ডেটাবেজের যে ইন্টারনাল ইনফরমেশনগুলো সাধারণ ইউজারের জন্য ওই টেবিল হিসাবে, ইনফরমেশন তো টেবিলে থাকে, টেবিলটাই তাকে অ্যাক্সেস দেওয়া হয় নাই, তার জন্য কি করা হয়েছে, কিছু ভিউ বানিয়ে রাখা হয়েছে। ওই ভিউগুলোর মধ্যে একটা ভিউ হচ্ছে বিজি প্রসেস, ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো আমরা চাইলে লেখাজোখার মাধ্যমে কোনো কিছু করতে, মানে কি এখানে ইন করাইতে পারি? হ্যাঁ, যখন লেখাজোখার প্রয়োজন হবে অবশ্যই আমি আপনাকে লেখাজোখাতে ইন করাবো। এখন আমরা যেখানে পরিবর্তনের বিষয়টা আসবে তখন আমি দেখাবো অবশ্যই। এখন দেখাচ্ছি আর কি, এই যে ধরেন এখানে একটা লিস্ট আছে যে আপনি আপনাকে আমি বলেছিলাম যে ইনস্ট্যান্স স্টার্ট হওয়ার সাথে সাথে ফার্স্ট কাজটা হয় কি, মেমোরি অ্যালোকেট হয় এবং ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো কি হয়, অ্যাক্টিভ হয়। তো মেমোরি অ্যালোকেশনটা গত ক্লাসে আমি দেখিয়েছি, মনে আছে? হ্যাঁ, তো আজকে দেখাচ্ছি আসলে ইনস্ট্যান্সে কি কি ব্যাকগ্রাউন্ড প্রসেসও সে অ্যাক্টিভ করে রেখেছে। তো আমার এখানে কি কি ব্যাকগ্রাউন্ড প্রসেস সে অ্যাক্টিভ করে রেখেছে সেটা লিস্ট দেখানোর জন্য এটা আসলাম আর কি। টা প্রসেস, এই যে দেখেন আমি এখানে আবার করবেন জিনিসটা? হ্যাঁ, আবার করতেছি আমি। এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট চালিয়েছি আর কি। এই যে আমি বলছিলাম না যে $বিজি প্রসেসেস, এটা কি একটা ভিউ। তো এই ভিউটাতে, এই ভিউর থেকে আমরা দেখতে পারি কি, আমার যে কারেন্ট যে ডেটাবেসটা আমি এখন রান করিয়ে রেখেছি আমার পিসিতে, এই সার্ভারে কি কি প্রসেস অ্যাক্টিভ আছে। 358টা প্রসেস অ্যাক্টিভ আছে। ওর বাবা, মানে এতগুলো প্রসেস নিয়ে সে হ্যান্ডেলিং করতেছে? হ্যাঁ, আপনার ইনস্ট্যান্স স্টার্ট হওয়ার সাথে সাথে এই এতগুলো প্রসেস সে কি করেছে, অ্যাক্টিভ করে রেখেছে। কারণ আমি আগেও আপনাকে বলেছি সে তো আর জানে না যে আসলে আপনি কি নিয়ে কাজ করবেন, এই জন্য সে সব, মানে এখন ধরেন আমেরিকা রেডি করে রাখে, দেখেন। হ্যাঁ, ধরেন এখন আমেরিকা সবসময় কি তাদের যত রকম ফোর্স আছে সব ফোর্স রেডি রাখে না? হ্যাঁ, কেন? বলে কি কেন? তারা পরাজিত হইতে চায় না। না, আক্রমণ কোথা থেকে হইতে পারে সেটা তো কেউ জানে না, যার কারণেই কি এয়ারফোর্স, আর্মস, নেভাল এটসেট্রা অল ফোর্স কি সবসময় কি থাকে, রেডি থাকে, অলওয়েজ রেডি টু অ্যাকশন। এই আর কি, এই জন্য ডেটাবেজেরও সব প্রসেসগুলো অ্যাক্টিভ আছে। এখানে আমরা এর থেকে অল্প কয়েকটা প্রসেস নিয়ে কথা বলবো, 2-4-5টা। ওকে, জি। ডেটাবেজ ফার্স্ট ওয়ান, ডেটাবেজ রাইটার প্রসেস, যেটাকে আমরা ডিবি রাইটার বলি শর্টে। এই
ডিবি রাইটারের কাজ হচ্ছে asynchronously while performing other processing to advance the checkpoint. ওকে, তার আগে মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে এটা, writes modified buffers in the database buffer cache to disk. আপনি যে ডেটাবেজে কোনো চেঞ্জ আনলেন সেটা কোথায় আছে? ডেটাবেস বাফারে আছে না? আপনি ধরেন কোনো একটা ডেটা নতুন করে ইম্পোর্ট দিলেন, মডিফাই করলেন, বা মানে নিউ ইনসার্ট করলেন অথবা মডিফাই করলেন, এটা বাফারে আছে। এখন বাফার থেকে আপনি যখন সেভ কমান্ড দিবেন, আপনি যখন কি করবেন? সেভ কমান্ড দিবেন। সেভ কমান্ড দিলে সেটা কি, এই ডেটাটা পার্মানেন্ট হবে। কমিট কমান্ড দিবেন, যখন কমিট কমান্ড দিলে ডেটাটা কি হবে? পার্মানেন্ট হবে। পার্মানেন্ট হবে কোথায়? সেটা ডেটা ফাইলে যাবে। ডেটা ফাইলটা কোথায় আছে? ডিস্কে যাবে। এই যে বাফার থেকে, এই যে এখানে ছবিতেও দেখিয়েছে, এই যে বাফার থেকে ডেটা ফাইলে যে ডাটাটাকে যে নিয়ে যায় সে হচ্ছে ডেটাবেস রাইটার প্রসেস, ডিবি রাইটার। এই যে প্রসেসটা, যেই মেকানিজমটা বাফার থেকে ডেটাটাকে ডেটা ফাইলে নিয়ে যায়, সেই মেকানিজমের নাম হচ্ছে ডিবি রাইটার। ক্লিয়ার? যে যখনই আপনার ডেটা বাফার থেকে ডেটা ফাইলে চলে যাবে, এখানে কিন্তু একটা সিস্টেম চেঞ্জ নাম্বার জেনারেট করবে, সেই ডেটাটাকে মার্ক করে রাখবে, চেক পয়েন্ট পড়বে, এটা সিরিয়াল নাম্বার পড়বে, সিরিয়াল যে হ্যাঁ ট্র্যাক রাখবে আর কি, যেটাকে আমরা এসসিএন নাম্বার বলবো আর কি। যে নাম্বারের মাধ্যমে ধরেন আপনার একটা হসপিটালে কে ইন করলো তার ট্র্যাক থাকে না, সিরিয়াল নাম্বার অনুযায়ী কে বের হলো সেটার ট্র্যাক থাকে। ধরেন একটা এটিএম বুথে, সিম্পল এক্সাম্পল যাই, এটিএম বুথে কে কে কার্ড পাঞ্চ করলো তার কি আছে? ট্র্যাক আছে। মানে কোন কোন ডেটা বাফার থেকে ডেটা ফাইলে ঢুকলো তার সব ট্র্যাক আছে। এই ট্র্যাক নাম্বারটা কে বলা হয়? এসসিএন। এই ট্র্যাকটা হচ্ছে চেক পয়েন্ট, আর সেখানে ইউজার এসসিএন নাম্বার, এসসিএন দ্বারাই অর্ডার করা হয়। সেকেন্ড যে প্রসেস সেটা হচ্ছে লগ রাইটার। লগ রাইটারের কাজ হচ্ছে, আমরা তো একটু আগে আপনাকে বলেছি রিডিউলগ বাফারটা একটু মনে করেন। রিডিউলগ বাফারে যত চেঞ্জেস আছে কোথায় থাকে? রিডিউলগ বাফারে থাকে। ওই চেঞ্জেসকে রিডিউলগ ফাইলটা থাকে হচ্ছে হার্ড ডিস্কে, এই রিডিউলগ ফাইলে নিয়ে যাওয়ার কাজটা করে হচ্ছে লগ রাইটার, যে রাইটস রিডিউলগ বাফার টু এ রিডিউলগ ফাইল অন ডিস্ক। আর এই নিয়ে যাওয়ার কাজটা, এই প্রসেসটা, এই মেকানিজমটা সে করে কখন রাইটস, মানে কখন সে লিখে, when a user process commit a transaction, when readlog buffer is 1/3 full। আর এটা তো মনে সে অটোমেটিক করবে না? হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই অটোমেটিক। এখানে তো আপনি করবেন না, আপনি জাস্ট হচ্ছে ডেটা ফাইলে ডেটা পার্মানেন্ট করতে হলে আপনি কমিট করবেন, আদারওয়াইজ আপনি কোনো কিছু করবেন না। লগ রাইটারের কাজ কমপ্লিটলি অটোমেটিক হয়ে যাবে। এটা শুধুমাত্র জড়িত হচ্ছে আপনার কমিটের সাথে, আর বাকিগুলো এমনিতেই হবে। কারণ আপনার লগ রাইটারে যে জায়গা আছে, ধরেন এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা যদি 1/3 ফিল আপ হয়ে যায়, তখন সে কী করবে? এই বাফারটা থেকে ওই ডেটাগুলো, ইনফরমেশনগুলো পার্মানেন্ট এরিয়া রিডিউলগ ফাইলে নিয়ে যাবে। তারপরে হচ্ছে বিফোর ডিবি রাইটার প্রসেস রাইটস মডিফাইড বাফার টু ডিস্ক। ওই যে কমিট করলেন না, আপনার মডিফাই করার আগেই, মডিফাই করার পূর্বেই, ধরেন আপনি কোনো কিছু বাফারে মডিফাই করলেন, ডিবি রাইটার কোনো কিছু প্রসেস করলো, ওই প্রসেসের আগেই, মানে সেভের আগেই ডিবি রাইটার প্রসেস করবে কখন? যখন ডিবি রাইটারের কাজ হচ্ছে বাফার থেকে ডেটা ফাইলে নিয়ে যাওয়া।
এই বাফার থেকে ডেটা ফাইলে কোনো ইনফরমেশন নিয়ে যাওয়ার পূর্বেই রিডুলগ, কারণ ইনফরমেশনটা রিডুলগে আছে, রিডুলগ বাফার থেকে রিডুলগ রাইটার রিডুলগ ফাইলে নিয়ে যাবে, মানে আগেই নিয়ে যাবে। জি। মানে এটা হচ্ছে বাড়তি সিকিউরিটির জন্য। আরেকটা হচ্ছে আচ্ছা, এগুলো তো এই যে ডাটাগুলো নিয়ে যাবে, এগুলো তো কমিটেড ডাটা, তাই না? ট্রানজাকশন যেগুলো আছে ওগুলো আনকমিটেড তো কোনো কিছু নিবে না সে। আনকমিটেড কমিটেড সব কিছুই লগ ফাইলে নিয়ে এসে নিয়ে যাবে। এটাই শুধু আমি একটা জাস্ট স্ক্রিনের উপর রাখলাম, স্ক্রিনে কিন্তু আমি আমার এটা সেভ করার দরকার না, বা আমি সেভ করি নাই, বা জাস্ট এটা স্ক্রিনের উপর আছে কিন্তু আমি সেভ করলাম না, কিন্তু তাইলে সে নিবে কেন? এই যে যদি 3 সেকেন্ড সময় পায় তখন এসে নিয়ে যাবে। এগুলো নিলে তো সেকেন্ড ডাটাগুলো তো আমার দরকার না বা ইয়া না, তাইলে সেইগুলো নিয়ে কি, ওগুলো তো আমি কমিট করতে চাইতেছি। হ্যাঁ, এগুলো কেন সে নিবে, এটাই হচ্ছে, এটা নিবে, এটা হ্যাঁ আমারও কোশ্চেন। এটা নিবে হচ্ছে এই কারণে, কারণ আপনি কাজ করতেছেন, 10 মিনিট ধরে কাজ করছেন, হঠাৎ করে আপনার পাওয়ার ডিসকন্টিনিউড করলো, পিসি শাটডাউন হয়ে গেল, আপনি যে 10 মিনিট কাজ করলেন কোনো ডেটা সেভ করতে পারেন নাই, ডেটাবেস বাফার থেকে কোনো ডেটা আপনি পার্মানেন্ট এরিয়া ডেটা ফাইলে নিতে পারেন নাই। এখন এই 10 মিনিটের কাজ সব ডেটা কি আপনার বিফলে গেছে না? হ্যাঁ, তা তো অবশ্যই। কিন্তু ওরাকল ডেটাবেস এই 10 মিনিটও আপনার বিফলে যেতে দিবে না। মানে সে বলছে, হ্যাঁ সে বলছে, হ্যাঁ সে নিজেই দায়িত্ব পালন করছে, প্রতি 3 সেকেন্ড পর পর আপনার যত চেঞ্জ আছে সব চেঞ্জ সে কি করবে, রিডলগ ফাইলে রেখে দিবে, পার্মানেন্ট করে ফেলবে। আবার আপনি লিখার পূর্বে, যে ডিবি রাইটার প্রসেস করার পূর্বে সে লিখবে। লাস্টেরটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, মানে এটা মোস্ট সিক্রেট ইস্যু, বুঝছেন ঘটনাটা? ওই ডেটাবেস যে ক্রাশ করলে পরে আপনি যখন আবার স্টার্ট করবেন সেটা প্রসেস করবে, পার্মানেন্টগুলো পার্মানেন্ট করবে, আনপার্মানেন্টগুলো সে ই করে দিবে, রোল ব্যাক করে দিবে, সেগুলো হবে। বুঝছেন এবার? মানে বাড়তি সিকিউরিটি দিবে আর কি, এই জন্যই ডেটাবেস মানে ওরাকল সেরা। চেক পয়েন্ট, চেক পয়েন্টের কাজ হচ্ছে রেকর্ডস চেক পয়েন্ট ইনফরমেশন। চেক পয়েন্টের কাজ হচ্ছে যে ট্র্যাক রাখা। এই যে এখানে আমরা বলেছি, কি বলেছি, অ্যাডভান্স টু অ্যাডভান্স দ্য চেক পয়েন্ট। অ্যাডভান্স ওইটা মানে ওই অগ্রসর, ওইটা কাছাকাছি চলে যায়। কোনো ডেটা, এই যে ডেটাবেস বাফারটা আরেকবার দেখেন আপনি, দ্য ডেটাবেস রাইটার রাইটস কন্টেন্টস বাফার টু ডেটা ফাইল। ডেটা ডিবি রাইটার, যেটা ডিবি রাইটারের কাজ হচ্ছে কোনো কন্টেন্টকে বাফার থেকে ডেটা ফাইলে নিয়ে যাওয়া। দ্য ডিবি রাইটার প্রসেস আর রেসপন্সিবল ফর রাইটিং মডিফাইড বাফার্স ইন দ্য ডেটাবেস বাফার ক্যাশ টু ডিস্ক। When buffer in the database buffer cache is modified, it is marked dirty and is added to the head of the checkpoint queue that is kept in SCL order. সে কি করছে, আপনি যা কিছু লিখছেন সব কিছুরই কি হেডারের কি রাখছে, ট্র্যাক রাখছে একটা সিরিয়াল অনুযায়ী। সিরিয়ালটা মেনটেন করেছে সে এসসিএন দ্বারা, সিস্টেম চেঞ্জ নাম্বার দ্বারা। এই এসসিএন নাম্বার যে চেকপয়েন্ট চিকিপিটি, এই প্রসেসটা 2 জায়গায় রেকর্ড হয়, একটা হচ্ছে কন্ট্রোল ফাইলে আর আরেকটা হচ্ছে ডেটা ফাইলের হেডারে। মানে যে ডাটাটা তো ব্লক আকারে থাকে, আমি একটু আগেও বলেছিলাম ব্লকের ডাটাটা 2টা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে হেডার। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো সে রাখে। এই চেক পয়েন্ট ইজ স্ট্রাকচার দ্যাট ডিফাইন্স সিস্টেম চেঞ্জ নাম্বার ইনটু দ্য রিডু থ্রেডস অফ ডেটাবেস। এই চেক পয়েন্টের কাজ হচ্ছে কি, সিস্টেম চেঞ্জ নাম্বারটা এসসিএনটা ডিফাইন করা। সিস্টেম মনিটর,
সিস্টেম মনিটরের মেইন দুটো যে কাজ, পারফর্মস রিকভারি, ইনস্ট্যান্স স্টার্টআপ, আর হচ্ছে টেম্পোরারি যেই সেগমেন্ট, যেই জায়গাগুলো ব্যবহৃত হয়েছে সেই জায়গাগুলো ফাঁকা করে দেওয়া। ধরেন আমরা পিসি যখন ইউজ করি টেম্পোরারি ফাইলগুলো মাঝে মধ্যে ক্লিন করি না কেন? পিসিটাকে ফাস্টার করার জন্য। এখানেও পারফরমেন্সটাকে আপ করার জন্য সিস্টেম মনিটর কি করে, টেম্পোরারি সেগমেন্টগুলোকে, আনইউজড টেম্পোরারি সেগমেন্টগুলোকে ক্লিন করে দেয়, যেন আপনার আমার ডেটাবেসটা ফাস্টার হয়। প্রসেস মনিটর পারফর্মস প্রসেস রিকভারি হোয়েন ইউজার প্রসেস ফেইল। কোনো ইউজার প্রসেস যদি ফেইল হয় তখন সে কি করে, প্রসেসটাকে রিকভার করে, আবার বাফারটাকে ক্লিন করে দেয়, রিসোর্সগুলোকে ফ্রি করে দেয়, ফ্রি রিসোর্সেস দ্যাট আর ইউজড বাই দ্য ইউজার প্রসেস। কারণ ইউজার প্রসেস তো ফেল হয়েছে, তখন কিছু জায়গা সে দখল করেছি না, সেই জায়গাটা আবার সে ফাঁকা করে দেওয়ার কাজটা করবে কে, এই প্রসেস মনিটর সেশনস ফর আইডেল সেশন টাইম আউট, এবং যেই সেশনগুলো, যে আইডেল সেশনগুলো টাইম আউট হয়ে গেছে সেগুলো মনিটর করবে প্রসেস মনিটর। ডাইনামিক্যালি রেজিস্টার্ড ডেটাবেস সার্ভিস উইথ লিসেনারের সাথে ডেটাবেসটাকে রেজিস্টার করবে, অ্যাসোসিয়েট করবে এই প্রসেস মনিটর। রিকভারার আচ্ছা ভাই, ওইখানে তো ও তো অনেক কিছু ইয়েও থাকতে না, সে একটা কি জানি ক্লিন আপ কাজ, কি ক্লিন আপ করে জানি, এই যে বাফার, বাফারগুলোকে সে ক্লিন করে দেয়। হ্যাঁ ক্লিন করে কারণ আমরা তো মেমোরি ইউজ করে কাজ করছি না, মেমোরিতেই তো মেমোরি স্ট্রাকচারের একটা কম্পোনেন্ট হচ্ছে ডেটাবেস বাফার। আপনি যখন কাজ করছেন, কাজ করতে করতে আপনার ওই যেই জায়গাটা আপনার জন্য বরাদ্দ হয়েছে, অ্যালোকেটেড জায়গাটা তো একসময় ফিল আপ হয়ে যেতে পারে না, যেন ফিল আপ না হয় এই জন্য সে কী করে, এই প্রসেস মনিটরের কাজ হচ্ছে বাফারটাকে কী রাখা, ক্লিন রাখা, যেন যে ইউজারে আসুক ইউজার যেন কাজ করতে পারে। আর একটা ইউজার কানেকশনও তো বাফারে জায়গা দখল করেছে, এখন ইউজারটা ফেইল হয়েছে, সো তার যে জায়গাটা সেটা তো আর এখন ধরে রাখার তার কোনো রাইট নেই, সে তো ফেইল হয়ে গেছে, সে ডিসকন্টিনিউড হয়েছে। এখন ওই পিমন কি করবে, ওই জায়গাটা ফাঁকা করে দিবে পারফরমেন্স আপ করার জন্য। রিকভার ইউজ হয় ডিস্ট্রিবিউটেড কনফিগারেশন, অনেক সময় ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মানে আলাদা ডাটাবেসও ইউজ করা হয়। তো এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেস কনফিগারেশনে রিকভারার প্রসেস ইউজ হয়। অটোমেটিক্যালি কানেক্ট আদার ডাটাবেস ইনভলভ ইন এ ডাউট ডিস্ট্রিবিউটেড ট্রানজ্যাকশন। অটোমেটিক্যালি সে কী করে, এই রিকভার ওই ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের সাথে কানেক্ট করে। অটোমেটিক্যালি রিসলভ অল ইন ডাউট ট্রানজ্যাকশন, অটোমেটিক্যালি সে কী করবে, ডাউট ট্রানজ্যাকশনগুলোকে রিজলভ করবে। রিমুভস এনি রোস দ্যাট করেসপন্ডস টু ইন ডাউট ট্রানজ্যাকশন। এই ইন ডাউট ট্রানজ্যাকশনগুলোকে, ডাউট ট্রানজ্যাকশনে যে যে রোগুলো আছে সেগুলোও সে রিমুভ করবে, কে, রিকভারার প্রসেসেস। আর্কাইভার, এই আর্কাইভারটা কিন্তু আমাদের ওখানে অপশনাল প্রসেস ছিল, আর্কাইভারটা ইম্পর্টেন্ট ইস্যু, এই জন্য অপশনাল হলেও এটাকে আমরা এখানে আলোচনায় নিয়ে এসেছি। বুঝতে পারছেন ভাইয়া? আর্কাইভার হ্যাঁ অপশনাল ছিল, তারপরে এটা ইম্পর্টেন্ট ইস্যু দেখে এটাকে আমি আলোচনায় নিয়ে এসেছি আর কি আপনার জন্য। আর্কাইভার প্রসেসেস, এটা দরকার হয় আপনি যখন প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে কাজ করবেন না, আর্কাইভটা দরকার হয়, এই জন্য আমি এটাকে ইনক্লুড করে দিয়েছি। আর্কাইভার প্রসেস কপি রিড-লগ ফাইলস টু এ ডিজাইনড স্টোরেজ ডিভাইস আফটার লগ সুইচ হ্যাজ অকার্ড। মানে এটা কি, মানে কপি রিডো ফাইল,
রেডিও ফাইলটাকে সে কপি করলো, আচ্ছা ঠিক আছে। এটা স্টোরেজ ডিভাইস মানে ডাটাবেজে আর কি। আচ্ছা আমি বলছি, এখানে আমি রিডুলক বাফারের কথা বলেছি, একটু পিছনের দিকে যাই। রিডুলক বাফারের কথা বলেছিলাম না? জি রিডুলক বাফারে এভরি চেঞ্জেস ইনফরমেশনগুলো কন্টেইন করে হচ্ছে রিডুলক বাফার। আর প্রতি 3 সেকেন্ড পর পর রিডুলক বাফার থেকে ওই রিডু ইনফরমেশনগুলো লগ রাইটার রিডুলক ফাইলে লিখে ফেলে। তো সাধারণত একটা ডেটাবেসের ডিফল্ট 3টা লগ ফাইল থাকে, একটা থাকে অনলাইনে, বাকি 2টা থাকে অফলাইনে। এই মাঝে মধ্যে যদি আপনি যদি ওই লগ ফাইলটা সুইচ করেন, মানে একটা থেকে আরেকটায় যান, গেলে যদি এই আর্কাইভারটা অন থাকে, এই আর্কাইভার প্রসেস যদি অ্যাক্টিভ থাকে, সে কি করবে, ওই যে দেখেন, কপি রিডলগ ফাইল টু ডিজাইনেড স্টোরেজ ডিভাইস আফটার লগ সুইচ হ্যাজ অকার্ড। যদি এই আর্কাইভার প্রসেস অ্যাক্টিভ থাকে, তখন ওই যেটা সুইচ করে আসছেন না, যেটা আপনার যেটা অন ছিল, অন থেকে যেটাকে আপনি অফে নিয়ে যাচ্ছেন, সেই অফে যেটা নিয়ে যাচ্ছেন, অফে যাওয়ার আগে সেই ফাইলটাকে কপি করে একটা জায়গায় রেখে দিবে বাড়তি সিকিউরিটির জন্য। ফাইলটাকে সে এক জায়গায় রাখে দিবে, তাই না? হ্যাঁ, ডুপ্লিকেট করে আরেক জায়গায় রেখে দিবে। মানে কি কাজটা করলে? এখানে আমরা তো রিডুলগ বাফারে কি প্রত্যেক চেঞ্জেস থাকে, এই চেঞ্জেস ইনফরমেশনগুলো লগ রাইটার লগ ফাইলে লিখে প্রতি 3 সেকেন্ড পর পর। এই যে লগ ফাইলে ইয়ে করতে, হ্যাঁ, এই একটা ডেটাবেসে 3টা লগ ফাইল অ্যাক্টিভ থাকে সাধারণত। 3টা লগ ফাইলের মধ্যে একটা থাকে অনলাইনে আর বাকি 2টা থাকে অফলাইনে। কোনো কারণে নাম্বার 1 থেকে সুইচ করে যখন আপনি নাম্বার 2-তে যাবেন, ওই নাম্বার 1কে সে কপি করে ওই আর্কাইভারে রেখে দিবে। আর্কাইভার প্রসেস কপি করে আর্কাইভারে রেখে দিবে, যে জায়গাটা আপনি আর্কাইভার হিসাবে, ওই যে এখানে একটা লকারের ছবি দিছে না, আর্কাইভার ডেস্টিনেশন, তার মানে কি অটোমেটিক সে এটা মানে একটা জায়গায় আরেকটা ডুপ্লিকেট করে রেখে দিবে, ডুপ্লিকেট করে রাখতেছে, এটা যে কোনো কাজ আমি এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, মানে এটা হলো বাড়তি সিকিউরিটি। একটা তো বলছে এভরি চেঞ্জেস রিডুলগে রাখছে, আবার রিডুলগটাকেও সে কপি করে রাখছে। মানে এই মানে ডেটা লস্ট হওয়ার কোনো সুযোগ নেই, এগুলো তো মানে একটা বাড়তি সুবিধা না? হ্যাঁ, একটা এক্সট্রা, অবশ্যই এটা বাড়তি সুবিধা। ক্যান কালেক্ট ট্রানজ্যাকশন, রিডু ডেটা অ্যান্ড ট্রান্সমিট দ্যাট ডেটা টু স্ট্যান্ড বাই ডেস্টিনেশনে রাখবে। স্ট্যান্ড বাই বলতে আমরা কি বুঝি, মানে বিকল্প আর একটা রেডি রাখা, রেডি রাখবেন। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই থাকুক। তো ঠিক আছে, ভালো থাকেন, ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম।